দেখো তাহলে আমরা যদি এখন বিক্রিয়াটা করি, ভেঙে ভেঙে তো করতে হবে। তাহলে বিক্রিয়াটা যদি আমরা ভাঙি, এখানে দেখো, এখানে ভেঙে দেখলে কি হয়, দেখো কার্বন আছে, এই যে কার্বন একটার সাথে একটা বন্ড দিয়ে আছে, কারণ কার্বনের যোজনী আমরা জানি কত, যোজনী হচ্ছে কার্বনের 4 করে। দেখো এই কার্বনের যোজনী এই যে 1 2 3 4, এই কার্বনের যোজনী 1 2 3 4। ঠিক আছে। এখন দেখো হাইড্রোজেন আছে আমার মোট 5টা, তাহলে এই যে একটা হাইড্রোজেন, দুইটা, এই যে তিনটা, চারটা, পাঁচটা। এখন এই কার্বনের সাথে কি আছে বলতো, কার্বনের সাথে আছে হচ্ছে, এই কার্বনের সাথে এখানে আছে হচ্ছে, দেখো ও এইচ কিভাবে বন্ধন গঠন করে, ও হচ্ছে দুইটা যোজনী, তো তাহলে এই যে ও, এই যে এইচ, এরকম করে থাকে না, এরকম করে থাকে। তাহলে দেখো কি হচ্ছে, এখানে এইচ, দেন হচ্ছে ও, আর দেন হচ্ছে এইচ। তাহলে এখন এখানে কি করতে হবে, এখানে এখানে হচ্ছে অক্সিজেন আমরা জানি যে ডাবল বন্ড দিয়ে থাকে, এবং এখানে আছে হচ্ছে 3 মোল, ও ডাবল বন্ড ও 3 মোল, 3 মোল আছে। আচ্ছা, এখন তাহলে কি করতে হবে, এখন আমার চলে যেতে হবে উৎপাদে। উৎপাদে দেখো কি হচ্ছে, এই কার্বন ডাই অক্সাইড। এখন দেখো কার্বন ডাই অক্সাইডের সাথে CO2, তাই না, CO2। তাহলে কার্বন ডাই অক্সাইড কেমনে থাকে বলো তো, প্রশ্নটা একটু দেখতে হবে। কার্বন ডাই অক্সাইড ছিল এখানে, হ্যাঁ কার্বন ডাই অক্সাইড ছিল, হ্যাঁ ঠিক আছে। তাহলে কার্বন ডাই অক্সাইডটা কেমন হয় বলো তো, কার্বনের যোজনী কত, কার্বনের যোজনী কত, কার্বনের যোজনী হচ্ছে 4, তাহলে এই যে 2, এই যে 2, কারণ অক্সিজেনের যোজনী আবার কত হয়, 2 হয় না, অক্সিজেনের যোজনী আবার কত হয়, 2 হয়। তাহলে আমার যদি কার্বন ডাই অক্সাইডকে আমি লিখতে চাই, তাহলে দেখো কার্বন, এই যে কার্বনের যোজনী 4, এই যে আমি দিলাম যোজনী 4, এখানে দিয়ে দিলাম অক্সিজেন, এখানে দিয়ে দিলাম অক্সিজেন, এখানে দিয়ে দিলাম অক্সিজেন, এখানে দিয়ে দিলাম অক্সিজেন, তাহলে আমার এর আগে দিতে হবে কত, 2। আচ্ছা, প্লাস হচ্ছে 3H2O। H2O কেমনে লেখা আমরা কিন্তু জানি, এই যে অক্সিজেন, অক্সিজেনের সাথে এই যে একটা হাইড্রোজেন বন্ধন গঠন করে, এই যে একটা হাইড্রোজেন, সো এটা আছে হচ্ছে 3, আগে ছিল 3। এখন দেখো আমার এখানে হিসাবটা কিন্তু এখন জটিল, এই জন্যই তোমাদের বলতেছিলাম যে এখানে টাইপ কম, গ নাম্বারে একটা ম্যাথই আসে এখান থেকে। তো এই ম্যাথটাই করতে গেলে অনেক প্যারার সম্মুখীন হইতে হয়। এখানে দেখো আস্তে আস্তে করে হিসাব করি, দেখো এখানে প্রথমে আমি হিসাব করি সিএইচ বন্ডের কথা। হ্যাঁ, সিএইচ বন্ড কয়টা আছে, সিএইচ বন্ড আছে দেখো, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। কয়টা সিএইচ বন্ড আছে, 6টা, অর্থাৎ 6 মোল সিএইচ বন্ড। দেখো 6 মোল সিএইচ। আচ্ছা, দেন তারপর আমার কি আছে, 6 মোল হচ্ছে সিএইচ, 1 2 3 4 5 6। দেখো এখানে আসলে আমার এখানে ছিল হচ্ছে OH, তাই না, দেখো তো আমি এখানে কি করছি, এখানে কিন্তু পানি অ্যাড করে দিছি, সো এখানে কিন্তু ভুল করছি, ঠিক আছে। এখানে শুধুমাত্র ছিল কি OH ছিল, বুঝছো। দেখো শুধুমাত্র OH থাকলে কি হয়, এই কার্বনের সাথে, এই কার্বনের সাথে আমার এখানে হচ্ছে হাইড্রোজেন যুক্ত হবে, আর এখানে হচ্ছে কি কি অ্যাড হবে বলো তো, এখানে এই যে এখানে অক্সিজেন অ্যাড হবে, আর এখানে হাইড্রোজেন অ্যাড হবে, তাহলে অক্সিজেন স্যাটিসফাইড, হাইড্রোজেন স্যাটিসফাইড। অক্সিজেনের এই যে দুইটা যোজনী আছে, দুইটা হাত আছে, হাইড্রোজেনেরও ঠিকঠাক আছে। আচ্ছা, এখন বলো, এখন কয় মোল আমার সিএইচ বন্ড আছে, দেখো এই যে দেখো, এই যে একটা, তাই না, এই যে একটা, দুইটা, এই যে একটা, তিনটা, হ্যাঁ, এই যে একটা, চারটা, এই যে একটা, পাঁচটা। তাহলে কয় মোল আছে বলো তো, 5 মোল সিএইচ বন্ড আছে। আচ্ছা, এখন দেখো এখানে একটা সিসি বন্ড আছে, তাহলে কয় মোল, দেখো 1 মোল, 1 মোল এই যে সিসি বন্ড আছে, দেখো এই যে, দেখো এই যে আমার এই যে এইখানে, এখানে দেখো একটা 1 মোল সিসি বন্ড আছে। দেন আমি এখান থেকে কি পাবো, দেন আমি এখান থেকে পাবো হচ্ছে দেখো সি ও বন্ড, তাই না। তাহলে 1 মোল হচ্ছে কি বন্ড পাইলাম, 1 মোল পাইলাম হচ্ছে কার্বন বন্ড কার্বন, তাই না। 1 মোল পাইলাম হচ্ছে কার্বন বন্ড, কার্বন বন্ড অক্সিজেন। হুম, এখানে আবার আমি পাইলাম হচ্ছে দেখো 1 মোল ও বন্ড এইচ। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো আমি কি পাই, এইখানে দেখো, এখানে আছে কি ও ডাবল বন্ড ও, তার মানে কত বলো তো, 3 মোল, 3 মোল ও ডাবল বন্ড ও। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, এখানে
কার্বনের সাথে অক্সিজেন বন্ড, তাই না? তাহলে এই কার্বনের সাথে অক্সিজেন বন্ড আছে হচ্ছে দেখো কয়টা এখানে, এখানে আছে হচ্ছে কয়টা করে, এখানে আছে দুইটা আর এই যে দুই, তাহলে দুই দুগুণে কত হবে, 4 মোল, 4 মোল, 4 মোল হচ্ছে কি সি ডাবল বন্ড ও। আচ্ছা এই চার 4 মোল সি ডাবল বন্ড ও, এটা কেমনে দেখো, এখানে সি ডাবল বন্ড ও আছে মোট কয়টা দেখো, এই যে সি ডাবল বন্ড ও, আরেকটা আছে হচ্ছে সি ডাবল বন্ড ও, এই যে এটা সি ডাবল বন্ড ও, সি ডাবল বন্ড ও, তাহলে মোট কয়টা সি ডাবল বন্ড ও হইলো, দুইটা সি ডাবল বন্ড ও হইলো, তাই না? তাহলে দুইটা যদি সি ডাবল বন্ড ও হয়, তাহলে আমার এইখানে যে এতটুকুর জায়গায় লিখতে পারি হচ্ছে 2 সি ডাবল বন্ড ও। এখন এই 2 কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে হয় হচ্ছে 4 ডাবল বন্ড, মানে 4 সি ডাবল বন্ড ও। এখন এইখানে কথা চিন্তা করো, এখানে কি আছে বলো তো, এখানে আছে হচ্ছে ও বন্ড এইচ, মানে এইচ বন্ড ও, যাই হোক, তাহলে এই যে একটা আর হচ্ছে এই যে আর একটা ও বন্ড এইচ, এই যে একটা, এই যে একটা, তাহলে দুইটা, তাহলে কত হচ্ছে বলো তো 2 ও বন্ড এইচ। এখন এই 2 এর সাথে যদি তুমি এই 3 দিয়ে গুণ করো, তাহলে 3 দুগুণে কত হয়, 6 হয় না? তার মানে এখানে আমার থাকতেছে হচ্ছে 6 মোল, 6 মোল ও এইচ বন্ড। তাহলে দেখো 6 মোল, 6 মোল ও বন্ড এইচ। আচ্ছা, বুঝতে পারছো? ওকে, বুঝতে পারলো? ওকে, এখন আমার বের করতে হবে ডেল এইচ। তাহলে এখন আমি আর ডেল এইচ এর ক্ষেত্রে তোমাদের ওই যে ইয়াটা করাবো না, বলবো না, কারণ সূত্র আমি অলরেডি বলে দিছি, তাও আবার বলতেছি। ডেল এইচ কি? ডেল এইচ হলো বিক্রিয়কের বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি, সেটা থেকে বিয়োগ করবা উৎপাদের বন্ধন গঠন করতে নির্গত শক্তি। তাহলে দেখো বিক্রিয়কের বন্ধন ভাঙতে যদি আমি বের করি, দেখো এখানেই করি, নাহলে জায়গায় পাওয়া যাবে না, ডেল এইচ, তাই না? আচ্ছা হিসাব করো, উৎপাদেরটা হিসাব করো, তাহলে আমার 5 মোল সি বন্ড এইচ আছে, তাই না? তার মানে 5 ইন্টু, মানে 5 সি বন্ড এইচ, এটা, এটার সাথে আমার যোগ করতে হবে কি, এটার সাথে আমার যোগ করতে হবে, দেখো এটার মধ্যে আর কি আছে, সি বন্ড সি, তার মানে সি বন্ড সি, তাই না? এটা আমি ডেল এইচ ওয়ান ধরি, কারণ যেহেতু এটা বের করতেছি কি বলতো, বিক্রিয়কের। আচ্ছা তাহলে সি বন্ড সি, তারপরে আছে কি সি বন্ড ও, প্লাস 1 মোল সি বন্ড ও, তাহলে 1 মোল কি হচ্ছে সি বন্ড ও থাকতেছে, তাই না? আচ্ছা, তারপর কি থাকতেছে, 1 মোল ও বন্ড এইচ, প্লাস হচ্ছে ও বন্ড এইচ 1 মোল, হ্যাঁ 1 মোল। তারপরে আছে কত বলো তো, 3 মোল ও বন্ড ও, 3 মোল প্লাস 3 মোল ও ডাবল বন্ড ও। এখন যদি এখানে ভ্যালুগুলো বসাই, এখন যদি এখানে ভ্যালুগুলো বসাই, দেখো 5 ইন্টু সি বন্ড এইচ এর ভ্যালু হচ্ছে কত, সি বন্ড এইচ এর ভ্যালু হচ্ছে আমার 414, 414। আচ্ছা এখন দেখো কি হচ্ছে, প্লাস সি বন্ড সি, কার্বন বন্ড কার্বনের হচ্ছে 344, হ্যাঁ, প্লাস সি বন্ড ও, সি বন্ড ও হচ্ছে 350, 350, প্লাস ও বন্ড এইচ, ও বন্ড এইচ হচ্ছে 464, প্লাস ও বন্ড ও, এটার ভ্যালু হচ্ছে 498, তার মানে 3 ইন্টু 498। আচ্ছা তাহলে আমার এটা যদি আমি এখন ক্যালকুলেট করি, এটা ক্যালকুলেট করলে আমি পাবো কত দেখো, সুন্দর মতো করি, 5 ইন্টু 414, 5 ইন্টু 414 প্লাস হচ্ছে 344 প্লাস 350 প্লাস 464 প্লাস 3 ইন্টু 498, তাহলে আমার ভ্যালু আসতেছে হচ্ছে কত, 4722, ভ্যালু আসতেছে কত, 4722, দেখো কত আসতেছে 4722, নিচে দেখা যাচ্ছে। আচ্ছা তাহলে আমি যদি এখন স্যার ডেল এইচ টুটা বাইর করে ফেলি, ডেল এইচ টুটা বাইর করি, ডিফারেন্ট একটা কালি দিয়ে লিখি একটু, ডেল এইচ টু টু যদি বের করি, দেখো ডেল এইচ টু, তাহলে ডেল এইচ টু বের করলে কি হবে, দেখো ডেল এইচ টু আমার কি, আমি বের করতেছি হচ্ছে উৎপাদেরটা, তাই না? উৎপাদে এখানে দেখো, উৎপাদে আমি বলছি যে মোট কয় মোল আছে, 4 মোল সি ডাবল বন্ড ও আছে এখানে, তাই না? 4 মোল, তাহলে 4 ইন্টু সি ডাবল বন্ড ও, হ্যাঁ, তারপরে কি হবে, প্লাস, প্লাস আছে হচ্ছে 6 মোল ও বন্ড এইচ, তার মানে 6 ইন্টু ও বন্ড এইচ, হ্যাঁ। তাহলে এখন এটা এখানে হিসাব করো, 4 ইন্টু সি ডাবল বন্ড ও, সি ডাবল বন্ড ও হচ্ছে 724 কিলোজুল পার মোল, হ্যাঁ, আর এটার সাথে যোগ করতে হবে কত, যোগ করতে হবে ও বন্ড এইচ, ও বন্ড এইচ হচ্ছে কত, 464, তাহলে 6 ইন্টু 464, তাহলে এখন ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে যা আসবে তাই, ও বন্ড এইচ, ও বন্ড এইচ এটা হচ্ছে আমার 498, তাই না? ও বন্ড এইচ কত, না 464,
ঠিকই আছে। আচ্ছা, তাহলে আমার গুণ করতে হবে কত দিয়ে? গুণ করতে হবে 4 ইন্টু 7 24, 4 ইন্টু 7 24 প্লাস 6 ইন্টু 4 64। তাহলে আমার ভ্যালু আসতেছে হচ্ছে 5680। কি আসতেছে? 5680 কিলো জুল। এখানে কিলো জুল দেই নাই, তোমরাও দিও না, না দিলে পরীক্ষায় নাম্বার পাবা না। মানে ইউনিটটা দেওয়াটা খুবই জরুরি, ইউনিট দিতে হবে। আচ্ছা, তাহলে এখন আমি যদি ডেল এইচ বের করে ফেলতে চাই, দেখো এখন যদি আমি ডেল এইচ বের করে ফেলতে চাই, তাহলে আমি কি করব? ডেল এইচ সমান সমান হলো ডেল এইচ 1 মাইনাস ডেল এইচ 2। তাহলে ডেল এইচ 1 কি? বিক্রিয়কের বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি 4722 মাইনাস হচ্ছে কত? 5680 উৎপাদের বন্ধন গঠন করতে নির্গত শক্তি। তাহলে এটা কত কিলোজুল আসে? 4722 থেকে 5680, এটা যদি আমি বিয়োগ করি তাহলে আসতেছে আমার না মাইনাস 958 কিলোজুল। কি আসতেছে? মাইনাস 958 কিলো জুল। তাহলে এই ছিল হচ্ছে আমাদের এই ম্যাথটার সলিউশন। এরকম আরো অনেক রকম ম্যাথ তোমরা দেখতে পাবা। এই রিয়াকশনগুলো ঠিকমতো করে কিভাবে কি ভাঙতে হবে যেভাবে দেখাই দিলাম, এভাবে চিন্তা ভাবনা করে ভেঙে সুন্দর মতো ক্যালকুলেট করলে এখান থেকে কিন্তু গ নাম্বারে যে প্রশ্নটা আসবে 3-এ 3 পাওয়া কোনো ব্যাপার না। ঠিক আছে, চলো আমরা পরবর্তী আমাদের এই টাইপটা আমরা শেষ করি। এই টাইপে একটু প্র্যাকটিসের ব্যাপার আছে, ভালো মতো প্র্যাকটিস করবা। তড়িৎ বিশ্লেষক কোষের মধ্যে যেগুলো আছে এগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করব এখন। চলো দেখো, তড়িৎ বিশ্লেষক কোষ থেকে আমরা ইলেকট্রোপ্লেটিং, গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ, এই যে যে টপিকটা, হ্যাঁ এই সব টপিক থেকে দেখো এখানে তোমার একটা প্রশ্ন দেখো, ঢাকা বোর্ড 24 আর বরিশাল বোর্ডের দুইটা কোশ্চেন আমি পাশাপাশি রাখছি। হ্যাঁ, এখানে দেখো ইলেকট্রোপ্লেটিংটাও চলে আসতেছে, তড়িৎ বিশ্লেষণ কৌশলও চলে আসতেছে। তাহলে এখানে 1 নং যৌগটা হচ্ছে হানি। এই হানি যৌগের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া ব্যাখ্যা করতে হবে। পানির তড়িৎ বিশ্লেষণ কৌশল বা বিশ্লেষণ প্রক্রিয়াটা ব্যাখ্যা করতে হবে। তাহলে এইটা করতে গেলে আমার একটা কালো মার্কার লাগবে লিখতে গেলে, তাই না? আচ্ছা, তাহলে এই কালো মার্কারটা নিয়ে আমি একটু লেখা শুরু করব। এই পানিকে যখন তড়িৎ বিশ্লেষণ করতে চাও, তখন তড়িৎ বিশ্লেষণ করতে গেলে দেখো এই যে এটার সলিউশন, হ্যাঁ এটার সলিউশন দেখো। পানিকে তড়িৎ বিশ্লেষণ করতে গেলে প্রথমে প্রথমে হচ্ছে অ্যানোড ক্যাথোড কি দিয়ে তৈরি? দেখো, প্লাটিনাম ধাতুর অ্যানোড আর ক্যাথোড রাখতে হয়। দেখো তাহলে পানির এই যে আমার প্রথমে একটা বিকার আমি নেই, ধরো এই যে বিকারটার মধ্যে প্লাটিনাম ধাতুর কি রাখবো? অ্যানোড আর ক্যাথোড রাখবো। দেখো প্লাটিনাম ধাতুর এই যে, আচ্ছা এই মোটা চিকনের কোনো পার্থক্য নাই, মোটা চিকন যেটাই থাকুক কোনো সমস্যা নাই। দেখো তাহলে দেখো এইটাকে আমি যদি ধরি অ্যানোড, এটাকে ধরি কি? অ্যানোড। আমরা জানি যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় অ্যানোড হয় হচ্ছে কি? অ্যানোড হয় নেগেটিভ। আচ্ছা, আর ক্যাথোড হয় কি? ক্যাথোড হয় পজিটিভ। আচ্ছা, তাহলে এই অ্যানোড আর ক্যাথোডকে, আচ্ছা অ্যানোড আর ক্যাথোড ধরে এগুলো হচ্ছে কি? অ্যানোড ক্যাথোড। এখন এটার মধ্যে আমার রাখতে হবে কি বলো তো? রাখতে হবে পানি। কি রাখতে হবে? পানি রাখতে হবে। পৃষ্ঠাগুলো না উল্টাইলে হয় না, পানি রাখতে হবে। আচ্ছা, তাহলে এখানে আমরা কি রাখবো? এখানে হচ্ছে H2O রাখবো। বুঝতে পারছো? এগুলা এই অ্যানোড, এই তড়িৎদ্বার দুইটা কিসের তৈরি? তড়িৎদ্বার দুইটি তৈরি হচ্ছে প্লাটিনাম ধাতুর। ঠিক আছে, আচ্ছা এখন এটাকে আমার কি করতে হবে বলো তো? এটাকে আমার করতে হবে ব্যাটারি দিয়ে কানেক্ট করতে হবে। দেখো তাহলে আমি যদি এখানে কি করি, এই যে ব্যাটারি দিয়ে কানেক্ট করলাম, প্লাস মাইনাস। এখন এটার মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। বিদ্যুৎ প্রবাহিত হইলে আমরা জানি যে অ্যানোডে কি বিক্রিয়া হয়? অ্যানোডে জারণ বিক্রিয়া হয়। জানো না তোমরা? অ্যানোডে কি হয়? জারণ বিক্রিয়া হয়। আর ক্যাথোডে কি বিক্রিয়া হয়? ক্যাথোডে কি বিক্রিয়া হয়? বিজারণ বিক্রিয়া হয়। তাহলে আমাদের এখন কি করতে হবে বলো তো? এখন আমাদের
এই বিক্রিয়াগুলো করতে হবে। তাহলে আমার আগে কি করতে হবে, দেখো আমি এখন প্রথমত এটার মধ্যে পানি, হ্যাঁ ধরলাম আমি 4 মোল পানি নিছি, পানিকে তো ডিসঅ্যাসোসিয়েট করতে পারো তাই না, পানি, এই যে আমার এটা পানি। তাহলে এই যে ধরো আমি 4 মোল পানি নিলাম, তাহলে আমার 1 মোল পানি নিলে কি হয় বলো তো, H2O। 1 মোল পানি নিলে কি হয়, 1 মোল পানি নিলে হয় হচ্ছে H প্লাস প্লাস OH মাইনাস, তাই না? আচ্ছা, এখন যদি আমি 4 মোল নিই, তাহলে 4 মোল নিলে আমার কি হচ্ছে দেখো তো, 4 মোল নিলে হচ্ছে 4H প্লাস প্লাস 4OH মাইনাস, কি হচ্ছে 4H প্লাস প্লাস 4OH মাইনাস হচ্ছে। আচ্ছা, তাহলে এই ঘটনাটার পরে এখন আমার কি হচ্ছে বলো তো, এখন আমার দেখতে হবে যে ক্যাথোডে কি হবে, বিজারণ বিক্রিয়া হবে, আর অ্যানোডে আমার জারণ বিক্রিয়া হবে, হয়ে এখানে কি ঘটনাটা ঘটবে পানির তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে সেটাই তোমাদের এখন জানতে হবে। তাহলে দেখো, তড়িৎদ্বার দুটিতে সংঘটিত বিক্রিয়া, আচ্ছা, তড়িৎদ্বার দুটিতে সংঘটিত বিক্রিয়া, তাহলে প্রথমে ধরো ক্যাথোডে বিক্রিয়াটা আমরা করি। ক্যাথোডে বিক্রিয়া, দেখো ক্যাথোডে বিজারণ বিক্রিয়া হবে তাই না, তাহলে ক্যাথোডে যদি বিজারণ বিক্রিয়া হয়, আমি দেখো তোমাদের এখনো এই যে এখানেও মানে বোঝাচ্ছি, দেখো জারণ ছাড়ন বারণ, তার মানে জারণে হচ্ছে কি হয়, জারণে ইলেকট্রন ত্যাগ করে, তাহলে বিজারণে কি হবে, ইলেকট্রন গ্রহণ করতেছে, বলো তো এটার মধ্যে কোনটা ইলেকট্রন গ্রহণ করতেছে, কোনটা ইলেকট্রন গ্রহণ করতেছে বলো তো। আমরা কিন্তু জানি যে এই পানির তড়িৎ বিশ্লেষণে, পানির তড়িৎ বিশ্লেষণে আমার যে অ্যানোড আছে, অ্যানোডে হাইড্রোজেন গ্যাস, অ্যানোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, আর ক্যাথোডে হচ্ছে কি হয়, অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। তাহলে অ্যানোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় আর ক্যাথোডে কি হয়, অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। তাহলে অ্যানোডে যদি হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হইতে হয়, তাহলে এটা বিক্রিয়াটা কোথায় হবে বলো তো, বিক্রিয়াটা হবে ক্যাথোডে, কারণ বিজারণ বিক্রিয়া হবে। দেখো আমার এই যে 4H প্লাসটা যে আছে, 4H প্লাসটা যে আছে দেখো, এখানে 4H প্লাস 4টা ইলেকট্রন গ্রহণ করবে, 4H প্লাস 4টা ইলেকট্রন, রেড মার্কারটা, 4H প্লাস 4টা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে দেখো এই যে 4H প্লাস, এটা 4টা ইলেকট্রন হচ্ছে কি করবে, 4টা ইলেকট্রন একসেপ্ট করবে, একসেপ্ট করে এটা হয়ে যাবে হচ্ছে কি বলতো, হাইড্রোজেন গ্যাসে পরিণত হয়ে যাবে, কি হয়ে যাবে, হাইড্রোজেন গ্যাসে। তাহলে এই যে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, হাইড্রোজেন গ্যাসে পরিণত হয়ে গেল। তাহলে হাইড্রোজেন গ্যাসে যদি পরিণত হয়ে যায়, তখন আমাদের অক্সিজেন গ্যাস উৎপন্নটা বাকি থাকবে, অক্সিজেন গ্যাসটা উৎপন্ন হবে হচ্ছে কোথায় বলতো, অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে ক্যাথোডে। তাহলে এইখানে দেখো আমার পানি, এই যে 4H2O, দেখো ক্যাথোডে বিজারণ বিক্রিয়া, ক্যাথোডে, ক্যাথোডে তো করলাম, এবার অ্যানোডে জারণ বিক্রিয়াটা হবে, অ্যানোডে জারণ বিক্রিয়া। তাহলে এখানে দেখো জারণ বিক্রিয়া কি, জারণ ছাড়ন, জারণ মান বাড়বে। তাহলে যদি আমার এখানে দেখো 4H2O হয়, এই 4H2O 4টা যদি ইলেকট্রন ছেড়ে দেয়, 4H2O যদি 4টা ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে কি হবে বলো তো, H2 এখান থেকে 4টা ইলেকট্রন ছাড়তে পারবে, এখান থেকে ছাড়তে হবে প্রোটন, এখান থেকে ছাড়তে হবে কি, প্রোটন। দেখো বুঝাচ্ছি, টেনশনের কোনো কারণ নাই, সুন্দর মতো বুঝাই দিচ্ছি। দেখো তাহলে আমার এখানে কি হবে, জারণ বিক্রিয়া তাই না, দেখো তাহলে OH মাইনাসটা যেটা আছে, দেখো OH মাইনাস, এই OH মাইনাস দেখো কি করতে হবে, ইলেকট্রন তো ছাড়তে হবে, তাহলে 4টা ইলেকট্রন দেখো OH মাইনাস থেকে তুমি কি করবা, OH মাইনাস থেকে 4টা ইলেকট্রন ছাড়বা। তাহলে 4টা ইলেকট্রন ছাড়লে এখানে দেখো প্রথমত O2 উৎপন্ন হবে, প্রথমত উৎপন্ন হবে কি, O2।
দেখো OH থেকে তুমি 4টা ইলেকট্রন, OH মাইনাস থেকে 4টা ইলেকট্রন ছেড়ে দিলা, তার মানে এখানে অক্সিজেন গ্যাস যেহেতু উৎপন্ন হবে, তাহলে O2 প্লাস এখানে হবে হচ্ছে 2 মোল, 2 মোল কি হবে, পানি হবে, কি হবে, 2 মোল পানি হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের 4OH মাইনাস থেকে এখানে আমাদের ছিল কত, 4 মোল OH মাইনাস আয়ন বা হাইড্রোক্সিল আয়ন। তাহলে এই হাইড্রোক্সিল আয়নটা 4টা ইলেকট্রন ছেড়ে দিয়ে কি হবে, অক্সিজেন হবে আর 2 মোল পানি হবে। তাহলে এই হচ্ছে আমার এখানে দেখো, তাহলে আমার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হলো কোথায় বলো তো, ক্যাথোডে বিক্রিয়াটা হয়ে অ্যানোডে গিয়ে হাইড্রোজেন গ্যাসটা উৎপন্ন হচ্ছে। আর এই যে যে পানি, এই যে অক্সিজেন গ্যাসটা, এই অক্সিজেন গ্যাসটা উৎপন্ন হচ্ছে কোথায় বলো তো, অক্সিজেন গ্যাসটা উৎপন্ন হচ্ছে ক্যাথোডে। ঠিক আছে, তাইলে আমরা বুঝতে পারলাম যে এই যে অ্যানোডে যে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হলো আর ক্যাথোডে যে অক্সিজেন গ্যাস উৎপন্ন হলো, এটাই ছিল আমাদের বিশুদ্ধ পানির তড়িৎ বিশ্লেষণ কৌশল। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরবর্তী দেখো, পরবর্তীতে ম্যাথটা আমাদের তড়িৎ প্রলেপন টাইপ থেকে আসে, তার মানে এটা ইলেকট্রোপ্লেটিং। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী ম্যাথটা করি। দেখো চলো পরবর্তী ম্যাথটা করি। দেখো পরে যে প্রশ্নটা আছে, উদ্দীপকের দ্বিতীয় ধাতুর তৈরি জিনিসের উপর তড়িৎ প্রলোভন। এখন দ্বিতীয় ধাতু মানে হচ্ছে কি বলতো, উদ্দীপকের দ্বিতীয় ধাতু, তার মানে এখানে উদ্দীপকে একটা ধাতু ছিল। দ্বিতীয় ধাতু হইল কি, উদ্দীপকের দ্বিতীয় ধাতু হইল কি বলতো, এই যে আয়রন। তাহলে আয়রনের লোহার জিনিসের উপর কি দিতে হবে, উদ্দীপকের দ্বিতীয় ধাতু তৈরি জিনিসের উপর, তার মানে লোহার ধাতুর উপর, মানে লোহার তৈরি জিনিসের উপর। ঠিক আছে, তাহলে লোহার চামচের উপর, ধরো লোহার চামচের উপর তড়িৎ প্রলেপন প্রক্রিয়া ব্যাখ্যা করতে হবে। তাহলে এখন লোহার প্রলেপনের উপর আমরা কি জানি বলতো, আমরা জানি হচ্ছে লোহা বায়ুর সংস্পর্শে আসলে কি হয়, মরিচা পড়ে এবং ক্ষয়প্রাপ্ত হয়। তাহলে এইখানে লোহার থেকে কম সক্রিয় কোনো ধাতুর প্রলেপন দিতে হবে। লোহা কি হয়, বায়ুর সংস্পর্শে আসলে কি হয়, মরিচা পড়ে, এবং বায়ু অক্সিজেনের সংস্পর্শে আসলে মরিচা পড়ে, এই জন্য মানে জং ধরে যায়। তাহলে এখন কি করতে হবে, ওইটার উপরে কম সক্রিয় কোনো কিছু দিয়ে ওইটাকে চকচক চকচকা বানাইতে হবে। হ্যাঁ, এখন এই জন্য আমরা আবার কি করতে পারি বলো, আমরা তাদেরকেই আমাদের সাথে রাখতে পারি, তাই না, যারা আমাদের কি, আমাদের থেকে কম শক্তিশালী। ধরো আমি আমার একজন সেক্রেটারি রাখবো, ও যদি মনে করো যে আমার থেকে বেশি অর্থ সম্পদ, আমার থেকে বেশি ক্ষমতাশালী হয়, তাহলে কি সে আমার সেক্রেটারি হবে, হবে না। তাহলে আয়রনের এই যে আমরা যে লোহার চামচের উপরে যে কোনো একটা ধাতুর প্রলেপন দিব, এখানে সবসময় আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যেই ধাতুটার উপর প্রলেপ দিচ্ছি, ওই ধাতুটার থেকে কম সক্রিয় কোনো ধাতুর প্রলেপনটা আমরা আসলে দিব, বাস্তবসম্মত কথা। হ্যাঁ, তাহলে দেখো লোহার থেকে কম সক্রিয় ধাতু, ধরো আমরা, তোমরা বইয়ের যে সক্রিয়তা সিরিজটা আছে ওইটা দেখবা যে লোহার থেকে কম সক্রিয় ধাতু হচ্ছে তোমার সিলভার। সো আমরা যদি এখানে লোহার উপরে, মানে লোহার চামচের উপরে সিলভারের প্রলেপটা দেই, তাহলে যে আমরা কি হবে, যেই ধাতুর প্রলেপটা দিব, যেই ধাতুর প্রলেপটা দিব সেই ধাতুটা হয়ে যায় হচ্ছে অ্যানোড, যেই ধাতুর প্রলেপ দিব সেই ধাতুটা হয়ে যায় অ্যানোড, আর যেই ধাতুর উপরে দিচ্ছি প্রলেপটা অন্য কোনো ধাতুর, সেই ধাতুটা হয়ে যায় ক্যাথোড। দেখো চিত্রটা আঁকলে তোমরা মাচ মোর ক্লিয়ার হয়ে যাবা। দেখো তাহলে একটা পাত্র নেই, একটা পাত্র নেই, এই পাত্রটার উপর আমার হচ্ছে রাখতে হবে কি, সিলভারের দণ্ড। তাহলে এই সিলভারের দণ্ড আমি বলছি যে যেই ধাতুর প্রলেপ দিব সেটা হয় হচ্ছে কি অ্যানোড, পরে বুঝাচ্ছি। এখন ধরো আমি চামচ তো আঁকতে পারি না, চামচ তো আঁকতে পারি না। হ্যাঁ, তাহলে ধরো চামচ আঁকার চেষ্টা করব। হ্যাঁ, চামচ আঁকার চেষ্টা করি, চামচ হলো এটা। আচ্ছা যাই হোক, এটা ধরো চামচ। হ্যাঁ, তাহলে এটা হলো তোমার কি, সিলভার, সিলভার দণ্ড। আর এটা হলো কি বলতো, লোহার চামচ। এটা কি, লোহার চামচ। তাহলে আমি তোমাদেরকে বলছি যে আমরা যেই ধাতুর প্রলেপটা দিব সেই ধাতুকে ধরবো হচ্ছে কি, সেই ধাতুকে ধরবো অ্যানোড। ভালো মতো বোঝার চেষ্টা করবা যে আমরা যেই ধাতুর প্রলেপটা দিব সেই ধাতুকে ধরবো সবসময় অ্যানোড, আর যেই ধাতুর উপরে প্রলেপটা দিব সেই ধাতুকে ধরবো হচ্ছে আমরা কি বলতো,
ক্যাথোড ধরবো, সেই ধাতুকে কি ধরবো, ক্যাথোড ধরবো। আচ্ছা, তাহলে আমার এখন এইখানে কি দিতে হবে বলো তো, এইখানে কিছু দ্রবণ দিতে হবে। ধরো আমরা এখানে যেহেতু সিলভার নিছি, সো আমরা এখানে দিব হচ্ছে কি সিলভার নাইট্রেটের দ্রবণ, সিলভার নাইট্রেটের দ্রবণ কি দিব, সিলভার নাইট্রেটের দ্রবণ দিব। আচ্ছা দিলাম। আচ্ছা, তাহলে এখন কি করতে হবে, এখন এটার মধ্যে বিদ্যুৎ পরিচালনা করতে হবে। কি পরিচালনা করতে হবে, বিদ্যুৎ পরিচালনা করতে হবে। তাহলে বিদ্যুৎ পরিচালনা করলে আমরা জানি যে অ্যানোডে জারণ বিক্রিয়া হবে। কি হবে, অ্যানোডে জারণ বিক্রিয়া হবে। অ্যানোডে, আচ্ছা এই কনফিউশনের জন্য এই প্রশ্নটা মুছে ফেলি। অ্যানোডে জারণ বিক্রিয়া হবে আর ক্যাথোডে কি হবে, বিজারণ বিক্রিয়া হবে। তাহলে অ্যানোডে জারণ বিক্রিয়া, তাহলে অ্যানোডে কি হবে দেখো, জারণ বিক্রিয়া হলে ইলেকট্রন আমার ত্যাগ করাইতে হবে। তাহলে ইলেকট্রন ত্যাগ করাইতে গেলে কি হবে দেখো তো, সিলভার যেটা আছে, এই যে সিলভার, এই সিলভার কি করবে, সিলভার হচ্ছে একটা ইলেকট্রন ত্যাগ করে সিলভার প্লাস হবে। তাহলে আমার কি হবে, সিলভার একটা ইলেকট্রন ত্যাগ করে সিলভার আয়নে পরিণত হবে। আর ক্যাথোডে যে বিজারণ বিক্রিয়াটা হবে দেখো, ক্যাথোড, আচ্ছা অ্যানোড কি বলতো, অ্যানোড কিন্তু ছিল নেগেটিভ, বুঝাইছিলাম যে তড়িৎ বিশ্লেষ্য কোষে অ্যানোড নেগেটিভ আর ক্যাথোড পজিটিভ। তোমরা ভালো মতো দেখো জিনিসটা, অ্যানোড হচ্ছে নেগেটিভ আর ক্যাথোড হচ্ছে পজিটিভ। তাহলে আমার ক্যাথোডে এখন কি হবে, ক্যাথোডে বিজারণ বিক্রিয়া হবে, ক্যাথোডে বিজারণ বিক্রিয়া হবে, ক্যাথোডে বিজারণ বিক্রিয়া দেখো কিভাবে হবে। এই যে আমার দেখো ক্যাথোড কি, ক্যাথোড হচ্ছে কি পজিটিভ, ক্যাথোড কি, ক্যাথোড হচ্ছে ক্যাথোড হচ্ছে পজিটিভ আর অ্যানোড নেগেটিভ। আচ্ছা এখন আমার এই ক্যাথোডে বিজারণ বিক্রিয়া হবে, দেখো এই যে সিলভার যে আয়নটা আছে, এই সিলভার আয়নটা একটা ইলেকট্রন আবার কি করবে, অ্যাকসেপ্ট করবে। তাহলে একটা ইলেকট্রন যদি অ্যাকসেপ্ট করে তাহলে ও হয়ে যাবে কি বলতো, সিলভার ধাতু। তাহলে এই সিলভার ধাতুর প্রলেপটা তখন কি হলো বলতো, ক্যাথোডে কি হলো, সিলভার ধাতু, তো ধাতু তৈরি হলো না। তাহলে ক্যাথোডে যে সিলভার ধাতু তৈরি হইলো, তাহলে এখানে ঘটনাটা ঘটলো দেখো, ক্যাথোড হচ্ছে আমার কি ছিল, লোহার চামচটা ছিল। তাহলে অ্যানোড থেকে সিলভার এসে আমার এই লোহার চামচের উপর প্রলেপটা দিয়ে দিল। তাহলে এইভাবে করে আমি যে কোনো তড়িৎ প্রলেপন প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারি। তোমাদের যেই কোনো তড়িৎ প্রলেপন বা যেই কোনো ইলেকট্রোপ্লেটিং থাকুক না কেন প্রশ্নে, এভাবে করে এগুলো সলভ করে ফেলা যায়। তাহলে আমরা এখন পরবর্তী টপিকে চলে যাই, ড্যানিয়েল সেল, ড্রাই সেল। আচ্ছা দেখো, আমরা একটু আগে যে ম্যাথটা করতেছিলাম ওটা ছিল কি তড়িৎ বিশ্লেষ্য কোষ। দেখো আমি একটা ইনফরমেশন তোমাদের এখানে ভুল দিয়েছি, সরি। দেখো তড়িৎ বিশ্লেষ্য কোষ, তড়িৎ বিশ্লেষ্য কোষ আর হচ্ছে কি বলতো, গ্যালভানিক কোষ। হ্যাঁ, তাহলে তড়িৎ বিশ্লেষ্য কোষে কি হয়, তড়িৎ বিশ্লেষ্য কোষে বিদ্যুৎ শক্তি দিয়ে ওখানে রাসায়নিক বিক্রিয়া পরিচালনা করা হয়, তাই না? আর গ্যালভানিক কোষে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হয়। তাহলে আমাদের যে তড়িৎ বিশ্লেষ্য কোষটা ছিল, এই তড়িৎ বিশ্লেষ্য কোষে দেখো আমি একটা ইনফরমেশন ওখানে আগে একটু ভুল করছি, ওটা একটু আমি কারেকশন করে দিচ্ছি। তাহলে তড়িৎ বিশ্লেষ্য কোষে অ্যানোড আর ক্যাথোড যেটা থাকে, তড়িৎ বিশ্লেষ্য কোষে অ্যানোড থাকে পজিটিভ, অ্যানোড থাকে পজিটিভ, সে কি করে, ক্যাটায়নকে আকৃষ্ট করে, সে কি করে, ক্যাটায়নকে আকৃষ্ট করে। আর এই ক্যাথোড হচ্ছে নেগেটিভ থাকে, যে করে কি অ্যানায়নকে আকৃষ্ট করে। অ্যান্ড গ্যালভানিক সেলে গিয়ে এটা সম্পূর্ণ উল্টে যায়, গ্যালভানিক কোষে অ্যানোডটা হয়ে যায়, গ্যালভানিক কোষে অ্যানোড হয়ে যায় নেগেটিভ আর ক্যাথোড হয়ে যায়, ক্যাথোড হয়ে যায় পজিটিভ। ঠিক আছে, তাহলে দেখো জিনিসটা কিন্তু উল্টা। সো এভাবে করে মনে রাখো, আমিও কিন্তু কনফিউজড হয়ে গেছিলাম, তোমরা কিন্তু পরীক্ষার হলে কনফিউজড হলে বিপদ, তোমরা পরীক্ষার হলে কনফিউজড হলে অনেক বিপদ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখন এই কোশ্চেনটা সলভ করবো। তার আগে বলি এই কোশ্চেনটা কোথায় আসছে। এই কোশ্চেনটা আসছে হচ্ছে, এটা সিলেট বোর্ড 2024 এই কোশ্চেনটা আসছিল, কিসে আসছিল, সি বো 24 এই কোশ্চেনটা আসছিল। ঠিক আছে, এখন দেখো আমার উদ্দীপকটা পরিপূর্ণ করা নাই। উদ্দীপকটা একটা ছিল হচ্ছে জিঙ্ক নাইট্রেট দ্রবণ আর একটা ছিল সিলভার নাইট্রেট দ্রবণ। ধরো এই যে এটার মধ্যে আছে হচ্ছে জিঙ্ক NO3 জিঙ্ক নাইট্রেট দ্রবণ আর এটার মধ্যে আছে হচ্ছে সিলভার নাইট্রেট দ্রবণ। তাহলে আমার এটা যেহেতু একটা গ্যালভানিক সেল, এটা যেহেতু একটা গ্যালভানিক সেল, আমি যদি এই দেখো জিঙ্ক দণ্ডটাকে অ্যানোড ধরবো আর আমার এই যে যে দণ্ডটা আছে সিলভার দণ্ডটা, এটাকে আমি ধরবো ক্যাথোড। তাহলে আমার এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে অ্যানোড
আর এইটা হচ্ছে কি ক্যাথোড। হ্যাঁ, এখন আমার এইখানে একটা কি কানেক্ট করা ছিল, এখানে ধরো একটা বাল্ব কানেক্ট করা আছে, কারণ আমার এখানে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে কিনা সেটা আমার বুঝতে হলে ধরো এই যে বাল্বটা, এই বাল্বটা তখন জ্বলে যায়। বাল্বটা কি দেখা যাচ্ছে? বাল্ব তো দেখা যাচ্ছে না। তাহলে বাল্ব যদি না দেখা যায়, তাহলে বাল্ব দেখা যাওয়ার মতো করে আঁকতে হবে। হ্যাঁ, ধরো এই বাল্বটা আমি অন্য জায়গায় কানেক্ট করব। ধরো এটা নিয়ে গেলাম এই যে এখান থেকে এখানে নিয়ে গেলাম। হ্যাঁ, আর এটাই যে এখান থেকে এখানে নিয়ে গেলাম, এখন নিয়ে যেয়ে এই যে এখানে বাল্ব লাগাই দিই। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে না? এই যে ধরো এই যে বাল্ব, হ্যাঁ, এই বাল্ব জ্বলতেছে কি জ্বলতেছে না? জ্বলছে কি জ্বলছে না? তাহলে এই বাল্ব জ্বলছে কি জ্বলছে না, এটা হলো আমার প্রশ্ন। তাহলে আমার এখন আরেকটা প্রশ্ন হচ্ছে কি বলতো, এই জিঙ্ক দণ্ডকে যে আমি অ্যানোড ধরলাম আর এই সিলভার দণ্ডকে ক্যাথোড ধরলাম, এটা আমার ধরার পিছনে এটার রহস্যটা কি? তাহলে আমার প্রশ্ন হলো, জিঙ্ক কেন অ্যানোড হবে আর সিলভার কেন ক্যাথোড হবে? তোমাদের একটা সক্রিয়তা সিরিজ আছে না? একটা কি আছে বলো তো? একটা সক্রিয়তা সিরিজ আছে, তোমাদের আমি দেখাই। দেখো সক্রিয়তা সিরিজ আছে একটা। এই সক্রিয়তা সিরিজটা দিয়ে কি হবে বলো তো? সক্রিয়তা সিরিজটা দিয়ে আসলে কাহিনীটা হবে। দেখো এই যে একটা সক্রিয়তা সিরিজ দেখা যাচ্ছে। হ্যাঁ, কি দেখা যাচ্ছে? একটা সক্রিয়তা সিরিজ দেখা যাচ্ছে, ব্লার হয়ে আছে। আচ্ছা, দেখো এই যে যে সক্রিয়তা সিরিজটা, হ্যাঁ, এই সক্রিয়তা সিরিজটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে ধাতু আছে, এই যে একটা ছন্দ আছে মনে রাখার কৌশল, এটার মধ্যে অনেকগুলো ধাতু আছে দেখতে পাচ্ছ। প্রথম উপরের দিকে আছে লিথিয়াম। তাহলে উপর থেকে নিচের দিকে কি হচ্ছে বলো তো? সক্রিয়তা কমতেছে। উপর থেকে নিচের দিকে কি হচ্ছে? সক্রিয়তা কমতেছে। তার মানে সক্রিয়তা যাদের বেশি, এই যে তোমরা ছকটা দেখতে পাচ্ছ, এই ছকের উপরের দিকে যেই আয়নগুলো থাকবে বা যেই ধাতুগুলো থাকবে, এই ধাতুগুলো কি হবে বলতো? উপরের দিকের ধাতুগুলো অ্যানোড হিসেবে কাজ করবে, আর নিচের দিকের ধাতুগুলো কি কাজ করবে? ক্যাথোড হিসেবে কাজ করবে। উপরের দিকে ধাতুগুলো অ্যানোড হিসেবে কাজ করার কারণ কি? কারণ অ্যানোডে জারণ বিক্রিয়া হয়, সো ওইটার বেশি সক্রিয় হতে হয়। নিচের দিকে কি হচ্ছে বলতো? সক্রিয়তা কমতেছে। ঠিক আছে, দেখো এই যে দেখো উপর দিকে বাড়তেছে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা, তার মানে অ্যানোডে জারণ বিক্রিয়া হবে, তার মানে চার্জ মুক্ত হইতে হবে। সো আমাদের এই যে জিঙ্ক, দেখো জিঙ্কটা এই যে সিলভার নিচে আছে, জিঙ্ক আছে হচ্ছে উপরে। তার মানে এই উপরের দিকে যারা আছে তারা, উপরের দিকে যারা আছে তাদের কি হইতে হবে বলতো? তারা চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বেশি। সো জিঙ্কের চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বেশি, তাই জিঙ্কে জারণ বিক্রিয়া ঘটবে, তাই জিঙ্ক অ্যানোড। তাহলে জিঙ্ক হচ্ছে এই জন্য অ্যানোড হিসেবে কাজ করবে। তাহলে যে কোনো ধাতুই যদি তোমার এখন দেওয়া থাকে না কেন, সেটা, যে কোনো ধাতুই তোমার দেওয়া থাকে না কেন, সেটা তোমার কি হবে বলতো? অ্যানোড না ক্যাথোড হিসেবে কাজ করবে, সেটা আমরা এখন বুঝতে পারলাম। তাহলে এখন আমরা এখানে অ্যানোড ক্যাথোডে যে বিক্রিয়াটা ঘটবে সেই বিক্রিয়াটা তোমাদের দেখাবো। দেখো অ্যানোডে কি হবে? অ্যানোডে হবে হচ্ছে জারণ বিক্রিয়া, সেটা আমরা জানি যে অ্যানোডে কি হবে? জারণ বিক্রিয়া। তাহলে এখন দেখো অ্যানোডে জারণ বিক্রিয়া হবে। এখন এখানে কথা আছে, আমার এই যে বিক্রিয়া দিতে গেলে, এখানে বিক্রিয়া করাইতে গেলে আমরা যা জানি যে এটা একটা তড়িৎ কোষ এবং এটা হচ্ছে একটা গ্যালভানিক কোষ। এটা কি? একটা গ্যালভানিক কোষ। এটা একটা কি? গ্যালভানিক কোষ। তাহলে এই গ্যালভানিক কোষে আমরা জানি, গ্যালভানিক কোষে আমাদের লবণ সেতু দিতে হয়। কি দিতে হয়? লবণ সেতু দিতে হয়। তাহলে দেখো এই যে লবণ সেতু যে দিচ্ছি, আচ্ছা দেখো এই যে লবণ সেতু, হ্যাঁ, আচ্ছা এই লবণ সেতু যে এখানে দিলাম, এই লবণ সেতু কি কাজ? দেখো এটার মধ্যে থাকে হচ্ছে কি বলতো? পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, হ্যাঁ, পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট ইত্যাদি ইত্যাদি এগুলো থাকে। তাহলে এই যে যে লবণ সেতুটা দিলাম, এই লবণ সেতুটার কাজ কি? এই লবণ সেতুটার কাজ কি সেটা আমি তোমাদেরকে বলছিলাম যে আজকে শিখাবো যে লবণ সেতুর কাজ কি। তাহলে দেখো লবণ সেতুটার কাজ একটা ছন্দ দিয়ে যদি আমরা মনে রাখি, দেখো লবণ সেতুর লবণ সেতুর কাজ, হ্যাঁ, আচ্ছা লবণ সেতুর কাজ দেখো, সেতু সেতু ভেনিস, হ্যাঁ, দেখো সেতু ভেনিস। তাহলে কি? এটা সেতু ভেনিস। খেয়াল করো স্টুডেন্টরা, এই যে ভেনিস, এই যে যে এই দিয়ে বুঝতে হবে যে এটা হচ্ছে আমার ভারসাম্য রক্ষা করে। কি করে? ভারসাম্য রক্ষা করে। কিসের ভারসাম্য রক্ষা করে?
এই যে দেখো আমার যে এই যে দুইটা অর্ধকোষ আছে, অর্থাৎ এই যে একটা কোষ, এই যে একটা কোষ, এখানে দুইটা কোষ না, দুইটা, তাহলে আমি এটাকে বলতেছি একটা অর্ধকোষ, এটাকে বলতেছি আর একটা অর্ধকোষ। তাহলে এই দুই অর্ধকোষে যে ইলেকট্রিসিটিটা প্রডিউস হবে, এই ইলেকট্রিসিটিটার ভারসাম্য রক্ষা করতেছে, কোথাও কম বেশি হচ্ছে না। তারপরে ধরো এই যে এইটা দুই নি দিয়ে হচ্ছে কি, এটা দিয়ে বোঝাচ্ছি নিরপেক্ষতা বজায় রাখা। কি বজায় রাখা? নিরপেক্ষতা, নিরপেক্ষতা বজায় রাখা। আচ্ছা, তারপরে স দিয়ে হচ্ছে সংযোগ স্থাপন করা, অর্থাৎ এই যে যে দুইটা অর্ধকোষ আছে, এরা এদের কি করবে? সংযোগ স্থাপন করবে দুইটা অর্ধকোষের মধ্যে। তাহলে সংযোগ স্থাপন করা, তাহলে লবণ সেতুর কাজটা তোমরা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে লবণ সেতুর কাজ বুঝলে এখন আমার কি করতে হবে? অ্যানোডে হবে জারণ বিক্রিয়া, অ্যানোডে হবে জারণ বিক্রিয়া। অ্যানোডে জারণটা দেখো, অ্যানোডে কি আছে? জিঙ্ক আছে না? সো জিঙ্কে জারণ মানে কি? জিঙ্ক দুইটি ইলেকট্রন ত্যাগ করবে, জিঙ্ক 2+ হবে। আচ্ছা, আর ক্যাথোডে কি হবে? আমার ক্যাথোডে হচ্ছে হবে বিজারণ। তাহলে ক্যাথোডে বিজারণ হলে কি হবে বলো তো? ক্যাথোডে, ক্যাথোডে বিজারণ হবে। আচ্ছা, ক্যাথোডে বিজারণ হবে। ক্যাথোডে তাহলে যদি বিজারণ বিক্রিয়াটা হয়, দেখো ক্যাথোডে বিজারণ বিক্রিয়াটা হলে কি হবে? দেখো এই যে সিলভার প্লাসটা যে আছে, হ্যাঁ, এটা তাহলে ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করে কি হবে বলো তো? সিলভার ধাতু হয়ে যাবে। এখন দেখো আমার এই যে ধরো এটা আমার 1 নাম্বার সমীকরণ, এটাকে আমি ধরলাম 2 নাম্বার সমীকরণ। তাহলে এখন দেখো আমি এই পুরা বিক্রিয়াটা লিখতে চাই, অর্থাৎ সম্পূর্ণ সম্পূর্ণ বিক্রিয়া, আমরা কি বলতে পারি? সামগ্রিক কোষ বিক্রিয়াটা যদি লিখতে চাই, দেখো তাহলে আমার কি করতে হবে? সামগ্রিক কোষ বিক্রিয়া, এটাই তো লিখতে পারাটা আমাদের কাজ, তাই না? তাহলে সামগ্রিক কোষ বিক্রিয়া লিখতে পারতে হলে দেখো আমাদের কি করতে হবে? যে জিঙ্ক আছে না, এই জিঙ্ক, এখানে দেখো দুইটা ইলেকট্রন আছে, তার মানে আমার 1 নাম্বারকে গুণ করতে হবে, 1 নাম্বার সমীকরণকে গুণ করতে হবে 1 দিয়ে, 2 নাম্বার সমীকরণকে গুণ করতে হবে 2 দিয়ে। তাহলে 2 দিয়ে গুণ করলে কি হচ্ছে দেখো? 2 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে 2Ag প্লাস প্লাস 2 ইলেকট্রন হয়ে যাচ্ছে 2Ag, আর উপরেটা যা আছে তাই আছে। এখন আমি যদি এখানে এখানে সুন্দর মতো যদি লিখি, দেখো এখানে যদি আমি লিখি, উপরে যে ঘটনাটা আমার ঘটছে, জিঙ্ক -2 ইলেকট্রন হয়ে গেছে হচ্ছে জিঙ্ক 2+, আর এখানে হচ্ছে কি বলতো? 2 সিলভার আয়ন প্লাস 2 ইলেকট্রন হয়ে যাচ্ছে হচ্ছে 2 সিলভার। আচ্ছা, এখন সামগ্রিক কোষ বিক্রিয়াটা কি হচ্ছে দেখো, এখানে আমার থাকতেছে জিঙ্ক প্লাস 2Ag প্লাস, অর্থাৎ সিলভার আয়ন, আর এখানে থাকতেছে আমার জিঙ্ক 2+ প্লাস হচ্ছে 2 সিলভার ধাতু। তাহলে আমরা এটা বুঝতে পারলাম। তাহলে এইখানে কি হচ্ছে বলতো? এই যে আমার উভয় তড়িৎদ্বারের মধ্যে লবণ সেতুর সংযোগটা দিছি, তাহলে এটা আমার চার্জের ভারসাম্য রক্ষা করছে, এবং আমার এইখানে যেই বিদ্যুৎটা উৎপন্ন হয়েছে, এই বিদ্যুতের কারণে এই বাল্বটা জ্বলে গেছে, বাল্বটা কি হয়েছে? জ্বলছে। তাহলে এটা ছিল হচ্ছে আমার এই গ্যালভানিক সেল নিয়ে সিকিউ। দেখছো এই যে এটা কোথায় ছিল? সিলেট বোর্ড 24-এ। তাহলে এইটা হচ্ছে আমাদের ছিল গ্যালভানিক কোষ নিয়ে আলোচনা। তোমরা বাকি যেই প্রশ্নগুলো আছে এখান থেকে, এই প্রশ্নগুলো একটু সমাধান করবা। চলো আমরা পরবর্তী টপিকে চলে যাই। আচ্ছা দেখো, এখন তোমাদের ড্রাই সেল, হ্যাঁ, বইয়ের মধ্যে দেখো তোমাদের একটা টপিক আছে, বইয়ের মধ্যে টপিক আছে হচ্ছে কি? ড্রাই সেল, তাই না? এই যে দেখো, এই যে ড্রাই সেলটা যে আছে, পরীক্ষায় এই টপিকটা থেকে কোশ্চেন আসতেই পারে। যে কোনো একটা সিকিউর মধ্যে তোমাকে ধরো একটা কোশ্চেন দিয়ে দিল, যেমন হচ্ছে উদ্দীপকে দিয়ে দিল যে ব্যাটারি চালিত কোনো একটা যন্ত্র, রিমোট বা কিছু একটা, হ্যাঁ, তো তখন তোমাদের হচ্ছে এইটা থেকে কোশ্চেনটা আসবে। তখন তোমার এইখানে দেখো আমাদের এই ড্রাই সেলটা নিয়ে কি করতে হয়? তখন কাজ করতে হয়। তাহলে এরকম একটা সিকিউ যদি আমি তোমাদেরকে দেখাই, দেখো দেখো এই যে, তাহলে এইরকম একটা কোশ্চেন তোমাদের পরীক্ষা থাকতে পারে। দেখো এখানে বলছে চিত্রের কোষটা রিমোট চালাতে ব্যবহৃত হয়, উদ্দীপকের কোষটির চিহ্নিত চিত্র গঠন সহ ব্যাখ্যা করো। তার মানে তোমার এই যে এটার যে এই যে কার্বন দণ্ড, হ্যাঁ, তারপরে এটা এইটাকে একটা ইয়া থাকে যে পাশে হচ্ছে জ্যাকেট, তারপরে হচ্ছে ধাতব টুপি, হ্যাঁ, তারপরে ভিতরে যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, হ্যাঁ, তারপরে হচ্ছে আরো বিভিন্ন কিছু, ধরো জিঙ্ক ক্লোরাইড, এগুলো দিয়ে যে কাই তৈরি করা হয়। এই যে যেটা চিহ্নিত চিত্র পুরোটা তোমাদের বইয়ে দেওয়া আছে, যে চিত্রটা একটু আগে দেখাইলাম, ওই চিত্রটা তোমাদের তাহলে পরীক্ষায় আঁকতে হতে পারে। আর কি হতে পারে? সর্বোচ্চ এখান থেকে ওই যে জারণ আর বিজারণ যে বিক্রিয়াটা আছে, ওটা এখান থেকে আসতে পারে। তাহলে তোমাদের পরবর্তীতে আর এখানে আমাদের বাকি থাকে হচ্ছে কি বলতো? আমাদের বাকি থাকে হচ্ছে আহ
বাকি থাকে হচ্ছে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া আর নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া থাকে আর নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া থাকে। নিউক্লিয়ার ফিশন বিক্রিয়াটা হলো কি বলতো, বড় বড় নিউক্লিয়াস গুলো ভেঙে ছোট ছোট নিউক্লিয়াসে যখন পরিণত হয় তখন সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। আর নিউক্লিয়ার ফিউশন কি, ছোট ছোট নিউক্লিয়াস গঠিত হয়ে যখন বড় কোনো একটা নিউক্লিয়াস তৈরি করে তখন সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। এখানে দুটো রিয়াকশন আছে, মানে দুটো রিয়াকশন, এটা শিখে রাখতে হবে পরীক্ষায়, এটা তোমাদের বর্ণনা আসতে পারে। তাহলে আমি তোমাদের এই জিনিসটা একটু দেখাই দেই, তাহলে আমাদের মোটামুটি এই চ্যাপ্টার থেকে আসবে বা আসতে পারে এমন কোনো কিছু বাকি থাকবে না। হ্যাঁ, এর বাইরে আশা করি, মানে এর বাইরে আশা করি আসার কোনো সুযোগই নাই। দেখো তাহলে আমাদের নিউক্লিয়ার ফিশন বিক্রিয়াটা যেটা, ফিশন, নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া, ফিশন বিক্রিয়া, ঠিক আছে। তাহলে এখানে কি হয়, নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া হলো এমন একটা বিক্রিয়া যেখানে বড় কোনো একটা মৌলর ভেঙে ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত হয়। তাহলে আমার এখানে কি ঘটনা ঘটতেছে, যেই নিউক্লিয়ার প্রক্রিয়ায় কোনো বড় এবং ভারী মৌলের নিউক্লিয়াস, তাহলে বড় এবং ভারী একটা মৌল ধরো হচ্ছে ইউরেনিয়াম, ঠিক আছে। তাহলে এই ইউরেনিয়ামটার পারমাণবিক সংখ্যা আমরা জানি 92 আর ভর সংখ্যা হচ্ছে 235। তাহলে এই যে ইউরেনিয়ামটা, এটা আমরা একটা নিউট্রন দিয়ে ভাঙবো, তাহলে নিউট্রনের হচ্ছে কি বলতো, পারমাণবিক সংখ্যা তো নিশ্চয়ই নাই, তাহলে পারমাণবিক সংখ্যা 0 আর ভর হচ্ছে 1। তাহলে আমরা এটা ভাঙলে কি কি উৎপন্ন হবে তোমরা জানো, এখানে উৎপন্ন হবে হচ্ছে বেরিয়াম ক্রিপ্টন। দেখো কি উৎপন্ন হবে, বেরিয়াম ক্রিপ্টন, আর হবে কি বলতো, একটা নিউট্রন উৎপন্ন হবে, এখানে নিউট্রন, আর হচ্ছে প্রচুর পরিমাণে কি হবে, শক্তি, কি হবে, প্রচুর শক্তি, প্রচুর শক্তি। তাহলে আমরা দেখো বেরিয়াম আর ক্রিপ্টন, বেরিয়ামের কি পারমাণবিক সংখ্যা 56, ভর হচ্ছে 141, আর ক্রিপ্টনের হচ্ছে 36, আর ভর হচ্ছে কত, ভর হচ্ছে 92, আর এখানে তিনটা নিউট্রন উৎপন্ন হবে যাদের ভর হচ্ছে 0, সরি, পারমাণবিক সংখ্যা 0 আর ভর হচ্ছে 1। তাহলে আমাদের এই গেল নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। এবার আমরা নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া নিয়ে আলোচনা করব। নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া, এখানে কি হবে বলতো, নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ায় আমাদের যেই নিউক্লিয়ার বিক্রিয়ায় ছোট ছোট নিউক্লিয়াস সমূহ একত্রিত হয়ে বড় কোনো মৌলের নিউক্লিয়াস তৈরি করে, তার মানে ছোট ছোট মৌলের নিউক্লিয়াস সমূহ একত্রিত হবে। দেখো তাহলে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়াটায় ছোট ছোট মৌলের নিউক্লিয়াস, দেখো আমাদের এখানে ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম। হ্যাঁ, দেখো যখন হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা তো 1, ভর সংখ্যা যখন 2 হয় তখন এটা ডিউটেরিয়াম বলে, আর হচ্ছে টিট্রিয়াম দেখো যখন 1 হয় পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যা যখন হয় 3, তাহলে এই যে ডিউটেরিয়াম আর হচ্ছে কি বলতো টিট্রিয়াম, এটা যখন অ্যাড হয় তখন দেখো এখানে কি হচ্ছে, হিলিয়াম দেখো পারমাণবিক সংখ্যা 1 আর 1 যোগ করে হয় 2, আর এই যে এটা হিলিয়াম কত বলতো 2 আর 4 প্লাস প্লাস, এখন এটা তুমি দেখো ভর সংখ্যা 1 এক্সট্রা রয়ে গেছে না, এটা করতে গেলে কি হবে, তোমার একটা নিউট্রন তৈরি করা লাগবে, এই যে এটা, এন্ড হচ্ছে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করা লাগবে, ঠিক আছে। তাহলে এই গেল তোমার নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। এখন নিউক্লিয়ার চেইন রিঅ্যাকশন কি, নিউক্লিয়ার চেইন রিঅ্যাকশন করা মানে চেইন রিঅ্যাকশন হইলো কোনো একটা বিক্রিয়া যখন শুরু হয় তখন সেটা চালু রাখার জন্য বাইরে থেকে আর কোনো শক্তি দেওয়ার প্রয়োজন হয় না, সেটা হচ্ছে নিউক্লিয়ার চেইন রিঅ্যাকশন। এটা কোথায় হয়েছিল বলতো, এটা ওই যে রাশিয়ার চেরনোবিলে যে একটা পারমাণবিক নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে যে একটা বিস্ফোরণ হয়েছিল বা একটা দুর্ঘটনা সেখানে ঘটছিল, ওখানে কি হয়েছিল বলতো, ওইখানে যেই রিঅ্যাকশনটা হচ্ছে ওটা কিন্তু হইতেই তালে ছিল তখন। তারপরে জাপানের হিরোশিমা নাগাসাকিতে যেই তোমার একটা বোম ফালানো হলো, যখন 2টা বোম ফালানো হয়েছিল, তো ওইখানে যে ঘটনাটা ঘটছে ওইখানে কিন্তু এখন পর্যন্ত মানুষের শরীরে ওই রেডিয়েশনটা পাওয়া যায়, বা এখনো পরীক্ষা করলে ওখানে ওই বিক্রিয়াটা সারা জীবন চলতেই আছে, চলতেই থাকবে। তাহলে ওই বিক্রিয়াটা শুরু করা হয়েছিল কিন্তু শেষ করতে অন্য কোনো বাইরে থেকে শক্তি দেওয়ার প্রয়োজন হচ্ছে না। তাহলে এই ধরনের বিক্রিয়া হচ্ছে নিউক্লিয়ার চেইন বিক্রিয়া, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এই অধ্যায় থেকে আমি আগে যে সিকিউ গুলো করালাম, আমাদের এই টাইপের বাইরে কোশ্চেন ইনশাল্লাহ
তোমাদের এসএসসি 26 সালের পরীক্ষায় আসবে না। সো ভালো মতো পড়াশোনা করো, ভালো মতো প্রিপেয়ার করো নিজেকে, সময় একদমই নষ্ট করিও না। বারবার করে পারা জিনিস তুমি পারো, তারপরেও তুমি পারা জিনিস তোমার একদম পারা জিনিস তাও তুমি বারবার করে করো। প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, এভাবে করেই তোমরা আসলে এসএসসি পরীক্ষা ভালো করতে পারবে, এছাড়া ভালো করা পসিবল না।